ছেলে মেয়ে দুটি একসঙ্গে একই বাড়িতে বড় হলো, কৈশোরে একে অপরকে ভালোবাসলো। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। দুজনে রেজিস্ট্রি ম্যারেজ করবে বলে ঠিক করলো। তবু মেয়েটি কলেজ বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেল। এটা কি আত্মহত্যা না খুন? নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আজকের গল্প ফরেন্সিক রিপোর্ট, রচনা মৈত্রী রায় মৌলিক। কলেজের চতুর্থ তলায় ফিজিক্স প্র্যাকটিক্যাল রুম। প্রফেসর সম্বিত বোস 8 জন ছাত্রীকে 4টে গ্রুপে ভাগ করে দিয়েছেন। পৌলমীর পার্টনার সুচেতা। পৌলমী একাই কাজ করে যাচ্ছিল। সুচেতা চুপচাপ কাঠপুতলের মতো দাঁড়িয়েছিল। পৌলমী বলল, কিরে সুচেতা, প্র্যাকটিক্যাল তো দুজনে একসঙ্গে করার কথা, তুই দাঁড়িয়ে আছিস কেন? সুচেতা বলল, তুই কর, আমার ভাল লাগছে না। একথা বলে সে রুমের সামনের দিকে বেলকনিতে রেলিং ঘেঁষে দাঁড়ালো। সুচেতাকে কিছুটা অ্যাপসেট বলে মনে হলো পৌলমীর। হঠাৎ ভারী কিছু একটা পড়ার শব্দে মুখ ঘুরল পৌলমী। আর্তনাদ করে ওঠে সে, সুচেতা! মহালনবিশ হলের সামনে বডিটা পড়েছে। অ্যাম্বুলেন্স এলো। স্ট্রেচার নিয়ে অ্যাটেন্ডেন্ট বডি তুলতে এগিয়ে গেল। পরাগজ্যোতি ফটোগ্রাফার নিয়ে স্পটে এগুলো। সাব ইন্সপেক্টর তালুকদার জনাশয়েক কনস্টেবল নিয়ে ব্যারিকেড করে ফেলল জায়গাটা। 6তলা বিল্ডিংয়ের কোনো তলা থেকে পড়েছে মেয়েটি। মুখের সামনের অংশ পুরোপুরি থেতলে গেছে। বডি অ্যাম্বুলেন্সে তোলা হলো। মেয়েটির পকেট থেকে ছিটকে পড়া আই কার্ডটি থেকে ওর পরিচয় জানা গেল। পুলিশের জিপ স্টার্ট দেওয়ার মুহূর্তে একটি উদ্বিগ্ন মুখ এগিয়ে আসে। ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলো, কোথায় পাঠালেন ওকে? তুমি? বন্ধু, আমরা একসঙ্গে। তালুকদার ওকে গাড়িতে তোলো। গাড়ি স্টার্ট দিল। তালুকদার একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিল। স্যার, এটা বডির হাতের কাছে পড়েছিল, সুইসাইড নোট মনে হচ্ছে। না না, সুচেতা সুইসাইড করতে পারে না। পেছনের সিট থেকে ছেলেটি আর্তনাদ করে ওঠে। পরাগ চিরকুটটা পকেটে ভরে বলে, ওকে কতদিন ধরে চেনেন? ছোট থেকে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বললেন, ব্রট ডেড, লাস্ট পোস্টমর্টমে যাবে। কেবিনের বাইরে ছেলেটি বসে, পাশে একটি পৌর মহিলা কাঁদছেন। এরা মেয়েটির বাড়ি থেকে এসেছে, তালুকদার বলল। বাড়ির ঠিকানা জেনেছ? ছেলেটা দিয়েছে, কলেজে একবার ভেরিফাই করে নেব। দরকার নেই, ছেলেটাকে থাকতে বলো, আমি ডক্টর রাউতের চেম্বার থেকে আসছি। পরাগজ্যোতিকে দেখা মাত্র ডাক্তার রাউত বললেন, সরি ইন্সপেক্টর, পোস্টমর্টমের আগে ডিটেলস কিছু বলা যাবে না। তবু যতটুকু বুঝেছেন তাতে কি মনে হয়? সিভিয়ার হেড ইনজুরি, মাথার সামনের পোর্শনটা প্রায় নেই বললেই চলে। বেশ ওপর থেকেই পড়েছে। 4তলা থেকে পড়লে এরকম হেড ইনজুরি হবে? হতেই পারে, কেন বলুন তো? আসলে মেয়েটি ফিজিক্সের ছাত্রী, ডিপার্টমেন্ট বিল্ডিংটি 4তলায়। তালুকদার দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ভদ্রমহিলা ছেলেটিকে আঁকড়ে ধরে বসে আছেন স্যার, ছাড়তে চাইছেন না। ছেলেটিকে ডিস্টার্ব মনে হচ্ছে, ওরা বাড়ি যেতে চাইছে। মেয়েটির বাবা নাকি খুব অসুস্থ। ঠিক আছে, ওদের যেতে বলো, কাল সকালে ওদের ওখানে যাব, জানিয়ে দাও। হাসপাতাল থেকে বেরিয়ে পরাগ পকেটের চিরকুটটা বের করে তালুকদারের হাতে দিয়ে বলল, ফটোকপি করে এক্ষুনি হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠাও, আমি কলেজ ঘুরে আসছি। প্রিন্সিপাল শুভমানুষ গাঙ্গুলি পরাগকে দেখে বল, আরে এসো এসো পরাগ, তোমার সাথে আলাপ করিয়ে দিই। ইনি সম্বিত বোস, সুচেতার প্রফেসর। সকালে ওর ক্লাসেই মেয়েটা প্র্যাকটিক্যাল করছিল। পরাগ জিজ্ঞেস করলো, আপনি সেই সময় ক্লাসে ছিলেন? ঠিক ওই সময়টা ছিলাম না, রিপিট ক্লাস ছিল। আমি বেসিক থিওরিটা আর ইনস্ট্রাকশন দিয়ে নিজের রুমে গিয়েছিলাম, এর মধ্যেই মর্মান্তিক ঘটনাটা ঘটল। মেয়েটার মধ্যে কোনো চেঞ্জ লক্ষ্য করেছিলেন? সেরকম তো কিছু। বেশ জলি মেয়ে, প্রমিজিং স্টুডেন্ট। আজ ওর পার্টনার আসেনি, তাই অন্য একটি মেয়ে পৌলমীকে ওর পার্টনার করে দিয়েছিলাম। ধন্যবাদ, আপাতত আমার আর কিছু জানার নেই। পৌলমীর সাথে কথা বলা যাবে? পৌলমী পাল সম্ভবত কলেজেই আছে, ওরা কন্ডোলেন্স মিটিং ডেকেছে, আমিও যাচ্ছি, চলুন না, ওর সাথে কথা হয়ে যাবে। কন্ডোলেন্স মিটিং শেষে পরাগ পৌলমীকে বলল, আপনাদের ক্যাফেটেরিয়াতে বসি, চলুন। সুচেতা আজ আপনার সাথে প্র্যাকটিক্যাল করছিলেন? ওর পার্টনার আসেনি, আমিও একাই ছিলাম। ওর পার্টনারকে শুভাঙ্গী, ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল। কেন যে এলো না?
হয়তো আগেই ক্লাসটা করে রেখেছিল, পরাগ বলল। না তো, প্রফেসর বোসকে ওরাই এই রিপিট ক্লাসটা নিতে অনুরোধ করেছিল। আমি, তমাল আর দীপ্তি ওদের সাপোর্ট করেছিলাম। সুচিতার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? খানিকটা শুভাঙ্গীর জন্য অপেক্ষা করলো। আমি ডেকে বসালাম। বলল শরীরটা ভালো লাগছে না। আমি এক্সপেরিমেন্ট রান করছিলাম। দুবার বাথরুম থেকে ঘুরে এলো। বলল তুই কর, আমি বারান্দায় দাঁড়াচ্ছি। তারপরেই তো। ওর হাতে কিছু ছিল? হ্যাঁ, হাতে একটা ভাঁজ করা কাগজ ছিল। দ্যাটস গ্রেট। শুভাঙ্গীর বাড়ির ঠিকানাটা জানেন? হ্যাঁ, জোকার দিকে বাড়ি, এক্সাক্ট কোথায় জানি না। থ্যাঙ্কস পৌলমি। সুচিতার বাড়ি বোসপুকুরে। দোতলা বাড়ির নিচে অল্প পরিসরে গ্যারেজ, তাতে লাল রঙের চকচকে মারুতি জেন। প্রদীপ সরকার বসার ঘরে এলেন না। গতকাল হাসপাতালে দেখা ওই মহিলা চা দিয়ে গেলেন। পুরাগ তাকে বসতে বললেন। তিনি সোফায় বসলেন। সুচিতার বাবার সাথে কথা বলা যাবে? উনি খুব অসুস্থ, গত রাত থেকে শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশারটাও অনেকটা বেশি। আপনি দুদিন বাদে আসুন। পোস্টমর্টম রিপোর্ট এলে তো আসতেই হবে। গতকাল হাসপাতালে আপনাকে সুচেতার বন্ধুর সাথে দেখলাম। ও আমার ছেলে অরুণাভ। উনিও তো এ বাড়িতেই থাকেন? হ্যাঁ, জন্ম থেকে এখানে আছে। মিষ্টি বৌদি আমাকে গ্রাম থেকে নিয়ে এসেছিলেন। ওরা দুজনে পিঠেপিঠি ভাই বোনের মতোই মানুষ হয়েছে। মিষ্টি বৌদিকে? সুচির মা। অনেকদিন হলো মারা গেছেন। এ বাড়ি কার নামে? সুচির বাবার নামেই হবে। আপনি নিশ্চয়ই সুচিতাকে ছোটোবেলা থেকেই চেনেন। ওকে আমিই মানুষ করেছি। ডায়াবেটিসে মিষ্টি বৌদির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। উনি সুচির দেখভাল করতে পারতেন না। রিসেন্টলি সীতার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না, ও খুব ছটপটে মেয়ে, সারাদিন বাড়ি মাতিয়ে রাখত। অরুণাবকে একটু দেখে দেবেন প্লিজ। সরি, আপনার নামটা? আরতি বিশ্বাস। স্বামীর নাম? উনি বহুদিন হলো মারা গেছেন, তবু নামটা বলুন। স্বর্গীয় পঞ্চানন বিশ্বাস। আপনার শ্বশুরবাড়ি কোথায় ছিল? আলুন্দায়, সিউড়িতে। আমি যাই, সুচির বাবাকে ওষুধ দিতে হবে। অরুণাভ খুব ধীরে ধীরে হেঁটে আসছে, চোখে লালচে ভাব, কোল দুটি বসা। পরাগ বলল, ভালো ঘুম হয়নি বুঝি? অরুণাভ ম্লান হাসে। কি জানতে চান বলুন। গতকাল তুমি বলেছ সুচেতা আত্মহত্যা করতে পারে না। আজও কি তাই মনে হচ্ছে? কেন আত্মহত্যা করতে যাবে বলুন তো? অমন প্রমিজিং মেয়ে, স্মার্ট, অপটিমিস্টিক। এটা তাহলে অ্যাক্সিডেন্ট? আমায় বলার কি এসে যায়? এমন কোনো কারণ থাকতে পারে না যা সুচেতাকে আত্মহত্যা প্ররোচিত করতে পারে। খুব ভালোবাসতে না ওকে? সেটাই তো স্বাভাবিক। একই বাড়িতে দুজনে বড় হয়ে উঠলাম। শেষ প্রশ্ন, এই চিরকুটের অরিজিনাল সুচেতার বডির সামনে পড়েছিল। দেখো তো কিছু ক্লিয়ার হয় কিনা। 2 লাইনের চিঠি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা হারাবো না। চিঠিটা সুচেতার? আপনি এত শিওর হচ্ছেন কী করে? নাও হতে পারে। যখন পরিচয়ের উল্লেখ নেই, কলেজ চত্বরে এরকম চিঠি পড়ে থাকতেই পারে। এমন সময় হাসপাতাল থেকে ফোন এলো। ডক্টর রাউতের ফোন। কতগুলো তথ্য পাওয়া গেছে স্যার, আপনি এক্ষুনি চলে আসুন। পরাগ উঠে পড়ে। অরুণাভ, আমি আজ আপাতত যাচ্ছি। আশা করছি চিঠিটা নিয়ে সমস্যা হবে না। হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হয়েছে, ও ঠিক বেরিয়ে আসবে। অরুণাভর মুখটা আরও কালো হয়ে গেল। পরাগ এক ঝলক দেখে বেরিয়ে গেল। ডক্টর রাউত বললেন, সরি ইন্সপেক্টর, ব্যস্ততার মধ্যেও আপনাকে ডেকে পাঠাতে হলো। পরাগ বলল, ও শিওর, আমরা সবাই এখন সময় নষ্ট করব না। আপনি বলুন, হ্যান্ড হ্যান্ডরাইটিং এক্সপার্ট রিপোর্ট কি পেয়েছেন? এখনও যাওয়া হয়নি কেন বলুন তো? কেসটা কিন্তু বেশ জটিল লাগছে। 3-3টে ঠেলা, কোনটা সামলে কোনটা ধরবেন আপনি ঠিক করুন। বেশ, গুরুত্ব অনুযায়ী পরপর নিচে থেকে উপর পর্যন্ত বলুন। ডক্টর রাউত হেসে বললেন, সুচেতার মৃত্যুর কারণ 3টি। উপর থেকে পড়ে হেড ইঞ্জুরি, পোস্টমর্টমে ইন্টেস্টাইনে অ্যাকুয়েটের পয়জন, এবং ওভারির ভেতর 2 মাসের বেশি বয়সী ফিটাস। সাংঘাতিক। তার মানে উপর থেকে পড়ার পেছনে পয়জনের এফেক্ট আছে বলছেন? ন্যাচারালি। সেক্ষেত্রে প্রেগন্যান্সির সঙ্গে পয়জন ইনটেকের যোগ থাকা অস্বাভাবিক নয়। আফটার অল, মেয়েটা অবিবাহিত ছিল। এখন পয়জন নিজে ইনটেক করলো নাকি করানো হলো, সেটাই আসল ধাঁধা। আচ্ছা ডাক্তার রাউত, কোন ফুডের সঙ্গে পয়জন মেশানো হয়েছে বলতে পারেন? লিভারে পেয়েছি কফিন আর স্টার্চ জাতীয় কিছু, সম্ভবত পোটাটো। ফ্যাট গ্লোবিলও পাওয়া গেছে, হয়তো লুচি আর আলুর দম বা সামোসা জাতীয় কিছু খেয়ে থাকবে, সঙ্গে কফি। কিন্তু কোনটার সঙ্গে বিষ মেশানো হয়েছে ক্লিয়ার নই। ডক্টর রাউতকে ছেড়ে দিয়ে পরাগ হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে গেল। শশাঙ্ক শর্মা পরাগকে দেখে বেল বাজিয়ে কফি আনতে বললেন।
বলুন স্যার, নতুন কিছু? সুচিতা সরকারের কেস রিপোর্ট নিতে এসেছিলাম। ইয়েস, ডেফিনেটলি ওয়েল হ্যান্ডরাইটিং। কিছু রেফারেন্স লাগবে স্যার। পরাগ উঠে পড়ল, তালুকদারকে ফোন করলো। সুচেতার ক্লাসের ছেলেদের এবং অরুণাবর হ্যান্ডরাইটিং কাল শর্মার কাছে পাঠাবে। শনি এবং রবিবার শান্তিনিকেতনে মায়ের কাছে কাটিয়ে সোমবার সাত সকালে ট্রেনের কামরায় বসে খবরটা পেল প্রয়াগ। তালুকদার ফোন করেছিল। সকালে খবরের কাগজ পড়েছেন স্যার? কোন কাগজ? যে কোনো একটা পড়লেই হবে। পরাগ সামনে বসা লোকটির থেকে খবরের কাগজটা চেয়ে নিল। ওনার পড়া হয়ে গেছিল। প্রথম পাতায় খবর বেরিয়েছে, অন্তঃসত্ত্বা প্রেমিকে খুনের দায়ে প্রেমিকের হাজতবাস। পরাগ ফোনে ধরল তালুকদারকে। কখন ধরলে? কাল রাতে। শর্মার কাছ থেকে কনফার্ম হয়ে তবেই অ্যারেস্ট করেছি। হয়তো লেখাটা অরুণাভরি। 100% ছাড়। আপনি কখন আসছেন? ছেলেটাকে এখন ডিস্টার্ব করো না, আমি আসছি। 11টা বাজবে পৌঁছতে। ওকে স্যার, আমি থাকবো। পরাগ থানায় ঢুকলো। হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট এবং ডিএনএ টেস্টের ভিত্তিতে অরুণাবকে গ্রেপ্তার করা হয়েছে। তালুকদার বলল, সকালে একটি মেয়ে এসেছিল আপনার সাথে দেখা করতে, নাম বলল শুভাঙ্গী। অরুণাবকে জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া গেছে? তালুকদার বলল, তেমন কিছু নয়। লাশ কি বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে? ঠিক সেই সময় কুণ্ঠিত জড়সড় অবস্থায় দরজার কাছে এসে দাঁড়ালো আরতি বিশ্বাস। হাত জোড় করে বললেন, অ্যাডভোকেটের ফি দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই বেল অ্যাপ্লিকেশন আনতে পারিনি। এসেছি একটি অনুরোধ নিয়ে, বলতে পারেন ভিক্ষেও। পরাগজ্যোতি বলল, হ্যাঁ বলুন না। আজ ওরা সুচেতার দেহ ছাড়বে। অরুকে যদি শেষ দেখাটা দেখতে দেন, সে ব্যবস্থা না হয় আমি করে দেবো, কিন্তু কটা প্রশ্নের উত্তর দিন তো আপনি। হ্যাঁ বলুন স্যার। আপনি বলেছেন আপনার স্বামী পঞ্চানন বিশ্বাস বহু বছর আগে মারা গেছেন, কিন্তু উনি তো মারা গেছেন 1.5 বছর আগে। বউ ছেলে নিয়ে শিউড়িতে থাকতেন। অরুণাভ কথা জানে? আরতি মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। কেন বলিনি বুঝতে পারছেন না স্যার? অরুণাভকে পুলিশে এক্সকর্ট করে বাড়ি পাঠানো হয়েছে। কলেজে শুভাঙ্গীকে পাওয়া গেল না। সহপাঠীদের সঙ্গে ফিউনারেলে গেছে। বিকাল 4টের সময় পরাগ প্রদীপ সরকারের বাড়ি গেল। একটি অপরিচিত মেয়ে দরজা খুলল। অরুণাভর মা মাটিতে বসে আছেন। তাকে বলল, আমি সুচেতার বাবার সাথে কথা বলতে চাই। অরুণাভর মা বললেন, যাও মা, ওপরের ঘরটা ওদের দেখিয়ে দাও। সিঁড়িতে উঠে পরাগ জিজ্ঞেস করলো, আপনি কি ওদের আত্মীয়? আমি শুভাঙ্গী, অরুণাভ আর সুচেতার বন্ধু। আচ্ছা, অরুণাভর অপরাধ কি বেলেবেল? শিওর? আপনারা কি নিশ্চিত অরুদাই খুন করেছে? না, দুর্ভাগ্যবশত সেটা হয়নি। এখনও যথেষ্ট প্রমাণ আসেনি। অথচ ছেলেটাকে হাজতে পুরে দিলেন। ওয়ান্ডারফুল। কাল এসে বেল করিয়ে নেবেন। আর আপনার সাথে একটু কথা বলার ছিল। এখনই চলে যাবেন না? মিস্টার সরকারের সঙ্গে কথা বলে আমি আসছি। ঠিক আছে, আমি নিচে বসছি। প্রদীপ সরকার ঘরে আটশো অবস্থা বসেছিলেন। পায়ের শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালেন। আপনারা? আমরা থানা থেকে আসছি, একটু কথা বলবো। অরুণাভ আর সুচেতার সম্পর্কটা আপনি জানতেন মিস্টার সরকার? না। ছোট্ট উত্তর। সম্পর্কটা এস্টাবলিশড হলে আপনার কি মত থাকতো? সেসব কথা এখন আর কী লাভ? তা ঠিক। আপনার কি মনে হয় সুচেতার মৃত্যুর জন্য অরুণাভ দায়ী? আমি শুধু চাই দোষী যেন শাস্তি পায়। অর্থাৎ আপনি নিশ্চিত সুচেতা খুন হয়েছে? এ ব্যাপারে আমার কিছু বলার নেই। দুর্ঘটনার দিন আপনার বাড়িতে কে কে ছিলেন? 4 জন। আমি, সুচি, অরুণাভ ও তার মা। থ্যাঙ্কস। আপনি রিল্যাক্স করুন। নিচে নামার সময় তালুকদার বলল, স্যার, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। এমন সময় শুভাঙ্গীকে সিঁড়িতে দেখা গেল। সন্ধ্যা হয়ে আসছে, তাই ভালো আপনাদের সঙ্গে দেখা করে যাই। সেই সকালে বেরিয়েছি তো, মা চিন্তা করবেন। আপনাকে বাড়ি পৌঁছে দিলে অসুবিধা হবে কি? গাড়িতে যেতে যেতে না হয় কথা হবে। তবে তো ভালোই হয়। অ্যাডভোকেট ভট্টাচার্যা 7টার সময় বাড়িতে আসবেন। বাসে গেলে আমার একটু দেরিই হবে। গাড়ি স্টার্ট করার পর পরাগ বলল, অরুণাভবাবু আপনার খুব ভালো বন্ধু, তাই না? ওরা দুজনেই আমার ঘনিষ্ঠ বন্ধু। একটা ফানি রিজনের ভিত্তিতে ওকে আপনারা গ্রেপ্তার করলেন। মোটিভ যে একেবারেই নেই তা কিন্তু নয়। সুচেতা প্রেগন্যান্ট ছিল, বাচ্চাটা অরুণাভর। সো হোয়াট? ওরা বিয়ের জন্য তৈরি ছিল, আমি সাক্ষী হতেও রাজি ছিলাম। অরুণাভ এসব কথা আমাদের বলেনি। আপনার বলার সুযোগই তো দেননি। সুচিতার সঙ্গে আপনার শেষ কবে কথা হয়? দুর্ঘটনার দিন সকালে। আপনাদের দেখা হয়েছিল শেষ কবে? জাস্ট তার আগের দিন কলেজে। আমি জাস্ট ভাবতে পারছি না মিস্টার দত্ত, সুচেতাকে কেউ খুন করতে পারে। আপনি অরুণাভকে বাঁচানোর জন্য এত মরিয়া হয়ে উঠেছেন কেন? উকিল কোর্ট করে বেড়াচ্ছেন।
শুভাঙ্গীর মুখ থমথমে হয়ে গেল। এভাবে কেন বলছেন মিস্টার দত্ত? অরুদাকে বিনা দোষে আটকে রাখা হয়েছে। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি তো এই অন্যায় হতে দিতে পারি না। আমি থানায় যাব স্যার, একটু দরকার ছিল, তালুকদার বলল। ওকে, আজ তাহলে আসি শুভাঙ্গী, কাল দেখা হবে। বাড়ির মুখে দাঁড়িয়ে তালুকদার বলল, একটু থানায় আসবেন স্যার, সুচেতা, শুভাঙ্গী আর অরুণাভর কল হিস্ট্রি চলে এসেছে। এখন আর যাব না, তুমি বরং কোয়ার্টার্সটা নিয়ে এসো। ভবানী পিসি দরজা খুলে বললেন, অল্প বয়সী একটি মেয়ে এসেছিল, ওকে 6:30টায় আসতে বলেছি। 7টা নাগাদ কলিং বেল বাজল। পিসি বললেন, মেয়েটি এসেছে। ঠিক আছে, ওকে ড্রয়িং রুমে বসাও, আমি যাচ্ছি। 7:45টার সময় তালুকদার এলো। মেয়েটি তার মিনিট দুয়েক আগে বেরিয়ে যায়। তালুকদার ঢুকতেই পরাগ বলল, তুমি তখন কি একটা বলতে যাচ্ছিলে, শুভাঙ্গীকে দেখে থেমে গেলে। সেটা বলতে তো এলাম স্যার। একটি মেয়েকে দেখলাম কোয়ার্টার্সের গেটের কাছে, অল্প বয়সী। আপনার কাছে এসেছিল নাকি? কেন বলো তো? 2 দিন আগে ওই মেয়েটি থানায় এসেছিল আপনাকে খুঁজতে, নাম বলেছিল শুভাঙ্গী, অথচ আজ সকালে যে শুভাঙ্গীকে দেখলাম সে তো আলাদা। তাহলে এই মেয়েটি কে? মেয়েটি সুচিতার বাড়িতে আয়ার কাজ করে, নাম সাধনা। তুমি বরং কাস্টডি ইনচার্জকে বলো অরুণাবকে এনে অফিস ঘরে বসাক, জল শরবত খেতে দিক। আমি যাচ্ছি, এখনই ওকে ইন্টারোগেট করব। তোমাদের রিলেশনটা পুলিশের কাছে গোপন করে তুমি ভুল করছো অনুরাগ। নার্ভাস হয়ে গেছিলাম স্যার। এখনও কি আপনাদের মনে হচ্ছে আমি সুচিতাকে খুন করেছি? পরাগ ওর কথা এড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, শুভাঙ্গীর সঙ্গে তোমার সম্পর্ক কেমন? ও আমাদের ক্লোজ ফ্রেন্ড। আবার লুকোচ্ছ? তোমার কল লিস্টে ঘটনার আগের দিন রাত 12:20:22 মাথায় শুভাঙ্গীর সেলফোন থেকে কল এসেছিল। ডিউরেশন 2 মিনিট। কী কথা হয়েছিল? না, গোপন করার চেষ্টা করো না, খুলে বলো। ও বলেছিল সাক্ষী হওয়ার পক্ষে সম্ভব নয়। কেন? শি লাইকস মি। শুধু লাইকিং? এর আগে আমাকে একবার প্রপোজ করে। সুচেতার সঙ্গে আমার সম্পর্ক জানা সত্ত্বেও বারবার আমায় চিঠি লিখত। সেদিনও শেষবারের মতো অনুরোধ করেছিল। তুমি কি বললে? বললাম সুচেতা ইজ এক্সপেক্টিং। এরপরেই ও জানায় ও উইটনেস হতে পারবে না। তুমি আর কিছু বলনি? বোঝাবার চেষ্টা করেছিলাম। আসলে সুচেতার দিক থেকে শুভাঙ্গী ছাড়া কোনো উইটনেস ছিল না। সুচেতাকে রাতে ব্যাপারটা জানাতে পেরেছিলে? না, অত রাতে ডিস্টার্ব করিনি। পরদিন সময় পাইনি মিস্টার দত্ত। আমি দাঁত ব্রাশ করতে বাথরুমে ঢুকলাম, এর মধ্যেও বেরিয়ে গেল। তারপর সুচেতার ফোন এলো 8:30টায়। বলল শুভাঙ্গীর শরীর খারাপ, আসতে পারবে না, একজন সাক্ষী জোগাড় করতে হবে। ব্যাস, এইটুকুই। হ্যাঁ, ও একটু শ্বাস টেনে কথা বলছিল, নিঃশ্বাসের কষ্ট হলে যেমন হয়। তুমি শ্বাস টানার কথা বলছো? অনেক সময় ঝাল খেলেও মানুষের কথা বলতে কষ্ট হয়। ভেবে বলো তো, ব্যাপারটা কি সেই রকম? ফোনে কি অত শত বোঝা যায় নাকি? তোমার আর সুচেতার ব্যাপারে আরতিবি জানতেন? কদিন আগে মাকে বলেছিলাম। ওনার কী প্রতিক্রিয়া ছিল? মা খুব কেঁদেছিলেন, মানতে পারছিলেন না। বিয়ের আগে সুচিতার বাবাকে ব্যাপারটা জানাতে বলেছিলেন। ওকে, আজ তাহলে এই পর্যন্ত। কাল শুভাঙ্গী তোমায় বেল করিয়ে নেবে। গুড নাইট। গুড নাইট। তালুকদার উত্তেজিত হয়ে বললেন, কেসটা একেবারে জলের মতো পরিষ্কার। কাল সকালে অরুণাভ আউট, শুভাঙ্গী ইন। এভিডেন্স আছে, সাক্ষী রয়েছে, কেস দাঁড় করানো খুব একটা কষ্ট হবে না। সুচেতা শেষ ফোনটা এসটিডি বুথ থেকে করেছিল। তালুকদার, তুমি সেখানে যাও, খোঁজখবর নাও। আচ্ছা স্যার। কোয়ার্টার্সে ফিরে স্টাডি রুমের দরজা বন্ধ করে দেয় পরাগজ্যোতি। অরুণাভকে জেলে পুরে তালুকদার যে ভুলটা করেছে সেটা দ্বিতীয়বার করতে দেওয়া যাবে না। সমস্ত ইন্টারোগেশন রিপোর্ট বারচারেক ভালো করে পড়ে নিল পরাগ। দাবার বোর্ডের মতো সমস্ত চরিত্রগুলোকে সাজিয়ে বিশ্লেষণ করলো। ক্লান্ত হয়ে একসময় তন্দ্রা এসে গেল। সকালে 7:25 উঠে রেডি হয়ে নিল। খাওয়ার সময় তালুকদারের ফোন এলো। ওরা এসে গেছে স্যার, শুভাঙ্গী আর অ্যাডভোকেট। কী করবো? অরুণাভকে ছেড়ে দাও, আর ওদের সবাইকে নিয়ে প্রদীপ সরকারের বাড়ি যাও। আমি ওখানেই যাচ্ছি। বাড়ির সবাইকে বসার ঘরে অপেক্ষা করতে বলবে। ঠিক আছে স্যার। ব্যাপার কি মিস্টার দত্ত? হঠাৎ এমন সভা ডাকার কারণটা কি? পরাগজ্যোতি ঢোকার সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট ভট্টাচার্য বললেন, অরুণাভর বেল্ট দিতে এসে তালুকদারের পাল্লায় পড়ে প্রদীপ সরকারের বাড়ি আসতে হলো বলে উনি কিছুটা বিরক্ত। সরি, আপনার কোর্টের সময় দেরি করিয়ে দিলাম। আসলে আমি চাইছিলাম আপনার উপস্থিতিতে সবটা ঘটুক। আচ্ছা আচ্ছা, গৌরচন্দ্রিকা করে লাভ নেই, আপনি শুরু করুন।
প্রদীপবাবু অসুস্থ, উনি বেশিক্ষণ থাকতে পারবেন না। ও শিওর? তার আগে অনুমতি না পাওয়া পর্যন্ত আপনি সবটা শুনে যাবেন মিস্টার ভট্টাচার্য। প্রথমেই শুভাঙ্গীকে একটা প্রশ্ন করতে চাই। বেশ তো, বলুন না, নতুন কি জানতে চান? হুম, পুরনো প্রশ্ন। মনে করে বলুন তো, সুচেতার সঙ্গে আপনার শেষ দেখা কবে হয়েছিল? মানে, আমি তো বলেছি। আপনি ঠিক বলেননি। আগের দিন নয়, আপনাদের দেখা হয়েছিল দুর্ঘটনার দিন সকালে। আপনাকে সঙ্গে করে কলেজ যাবে বলে সে নিজে আপনার বাড়ি গিয়েছিল। মোটেই তা নয়, সুচেতার ফোনে ব্যালেন্স না থাকায় একটা বুথ থেকে ফোন করেছিল। অরুণাবকে জানায় আপনি আসতে পারছেন না। বুথটি বেহালা চৌরাস্তায়, আপনার বাড়ির ঠিক সামনে। সাত সকালে কসবা থেকে কলেজ স্ট্রিটে তার কলেজে না গিয়ে সুচেতা বেহালায় কেন যাবে বলতে পারেন? শুভাঙ্গী থতমত খেয়ে যায়। শুধু তাই নয়, সে আপনাদের বাড়িতে জলখাবার খেয়েছিল। এখন বলুন তো, কী খেয়েছিল সে? খেয়েছিল মানে, হ্যাঁ এসেছিল। আসলে মা, মানে কী খেয়েছিল সেটুকু বলুন। আলুর তরকারি দিয়ে লুচি। কিন্তু শুনুন মিস্টার দত্ত, আপনি চুপ করুন। আর কিছু শুনবো না। এবার শুধু আমি বলে যাব, আপনি শুনবেন। অ্যাকচুয়ালি সবাই শুনবেন। আপনি অরুণাভর প্রতি দুর্বল ছিলেন, কিন্তু সুচেতার সঙ্গে আপনার প্রগাঢ় বন্ধুত্ব ছিল, তাই তাকে প্রতারণা করা ন্যায়সঙ্গত নয় শুভাঙ্গী। এবার আমি একটা গল্প বলবো, সবাই মন দিয়ে শুনুন। আজ থেকে 25 বছর আগে অম্বিকা প্রসাদ মিত্র তার মেয়ে বিয়ে দিয়েছিলেন কলকাতার এক ব্যবসায়ী ছেলের সঙ্গে। মেয়ের নতুন সংসারের অসুবিধার কথা ভেবে অম্বিকা প্রসাদ তারই গ্রামের এক সদ্যবিবাহিত চাষির মেয়েকে নিজের মেয়ের সঙ্গে কলকাতায় পাঠালেন। চাষি বউটি বেশি দিন স্বামীর সাথে ঘর করতে পারেনি, কারণ স্বামীরত্নটি ডাকাতি, ওয়াগন ব্রেকিং জাতীয় কাজ করে বেড়াতো। কলকাতার এক মহিলার সাথে ওর সম্পর্কও ছিল। বিয়ের কয়েক মাসের মধ্যে সে পুলিশ হাতে ধরা পড়ে। শ্বশুরবাড়ির লোকজন মেয়েটার দায়িত্ব নিতে রাজি হয় না। বাপের বাড়িতে অবস্থাও তথৈবচ। অম্বিকা প্রসাদ মেয়েটির খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলেন। বিয়ের কয়েক মাস পর অম্বিকাবাবুর মেয়ে অসুস্থ হয়ে পড়লেন। ডায়াবেটিস জন্ডিসে আক্রান্ত হয়ে বিছানা নিলেন। পরিচারিকাটি তার আপ্রাণ যত্ন করতেন। মেয়েটি ছিল শান্তশিষ্ট এবং সুন্দরী। মেয়েটির রূপ এবং সাংসারিক জটিলতায় জামাই মেয়েটির প্রতি আকৃষ্ট হয়। ঘনিষ্ঠতা শারীরিক সম্পর্কে পৌঁছে যায়। মেয়েটি সন্তান সম্ভবা হয়। অসুস্থ স্ত্রীর কাছে বিষয়টা গোপন রইল না। তিনি স্বামীকে তিরস্কার করলেন, মেয়েটিকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেন, কিন্তু সেখানে তার ঠাঁই হলো না। বউটি ফিরে এলো কলকাতায় তার মনিবের কাছে। মান সম্মানের ভয়ে অম্বিকাবাবুর মেয়ে তাকে পুনর্বহাল করলেন। অম্বিকাবাবুর মেয়ে ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। পরিচারিকা মহিলার একটি ছেলে হলো। ইতিমধ্যে অম্বিকাবাবুর মেয়েও সন্তান সম্ভবা হয়েছিলেন। যথাসময়ে তিনি একটি মেয়ের জন্ম দিলেন এবং 8 মাসের মাথায় তিনি মারা গেলেন। বাচ্চা দুটি পরিচারিকার কাছে মানুষ হতে থাকে, কিন্তু বাড়ির মালিক ছেলেটিকে সহ্য করতে পারতেন না। ছেলে মেয়ে দুটির মধ্যে নিবিড় বন্ধুত্ব গড়ে উঠল। কিশোর অবস্থায় তারা বুঝতে পারে তারা পরস্পরকে ভালোবাসে। পরিচারিকা যখন ব্যাপারটা জানলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। অরুণাভ চেঁচিয়ে ওঠে, এসব আপনি কি বলছেন মিস্টার দত্ত? একটা আষাঢ়ে গল্প শোনাচ্ছেন? এটা যদি আষাঢ়ে গল্পই হয়, তবে তুমি এত অধৈর্য হচ্ছ কেন? অ্যাডভোকেট ভট্টাচার্য বললেন, এই গল্পের সঙ্গে এই কেসটির কী সম্পর্ক সেটা জানতে পুরো গল্পটা শুনতে হবে। ঠিক আছে, শোনান। পরিচারিকার ছেলেটির সঙ্গে অম্বিকাবাবুর নাতনির সম্পর্ক ঘনিষ্ঠ হলো এবং মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। তারা গোপনে রেজিস্ট্রি করবে বলে সিদ্ধান্ত নিল। মেয়েটির এক ঘনিষ্ঠ বান্ধবী বিয়েতে সাক্ষী দিতে রাজি হলো, কিন্তু শেষ দিনে সে বেঁকে বসে। সে তার বন্ধুর প্রেমিকের প্রেমে পাগল হয়ে উঠেছিল। বন্ধুটি অবশ্য সেটা বুঝতে পারেনি, কিন্তু তার প্রেমিক ব্যাপারটা বুঝতে পেরেছিল। এনাফ মিস্টার দত্ত, এনাফ। আমার জামিন উইথড্র করে নিন, আমাকে জেলে পাঠান। তাহলে আষাঢ়ে গল্পের মধ্যে সত্যের ঝলক দেখতে পাচ্ছ অনুরাভ? আমি আর কিছু জানতে চাই না, আমায় জেলে পুরো দিন। যথেষ্ট প্রমাণ থাকলে দোষীকে অবশ্যই জেলে পোড়া হবে। এবার আমি সরাসরি সুচেতা সরকারের কাছে আসছি। সুচেতার মৃত্যু আত্মহত্যা বলা যেত, যদি না ওর জরায়ুতে 2 মাসের ভ্রূণ এবং ইন্টেস্টাইনে পয়জন পাওয়া যেত। ওর পেটে থেলিয়াম সালফেট নামে একটি অ্যাকুইড পয়জন পাওয়া গেছে। এই ধরনের পয়জন হাই ডোজ নিলে 4 থেকে 48 ঘন্টার মধ্যে রিয়াকশান শুরু হয়। ল্যাবে প্র্যাকটিক্যাল করতে গিয়ে সুচেতা শারীরিক অসুস্থতা অনুভব করে। শ্বাসকষ্ট, নসিয়া হয়। সে 2বার টয়লেটে যায়।
তারপর ক্লাস লাগোয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে সম্ভবত ফ্রেশ এয়ার নেওয়ার জন্য গিয়েছিল। টাল সামলাতে না পেরে ব্যালকনি থেকে পড়ে যায়। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো যে বিষের প্রভাবে শরীরে ভারসাম্য না রাখতে পেরে 4 তলা থেকে পড়ে যায়, মাথায় চোট পেয়ে সুচিতার মৃত্যু হয়। সুতরাং এক্ষেত্রে মৃত্যুর জন্য দায়ী থ্যালিয়াম সালফেট। এই বিষ খুব সহজলভ্য। আমাদের দেশে যত রোডেন্টিসাইড ব্যবহার করা হয় তার মধ্যে এই থ্যালিয়াম সালফেট থাকে। সুচেতার স্মল ইন্টেস্টাইনে জমে থাকা খাদ্য পরীক্ষা করে জানা যায়নি কোন খাদ্যে বিষটা ছিল। সম্ভবত কফি বা সলিড খাবার, মানে লুচি, আলুর দম বা সিঙ্গাড়া। সুচেতা নিজের বাড়িতে কফি খায় আর শুভাঙ্গীর বাড়িতে লুচি আর আলুর দম, যা একটু আগেই শুভাঙ্গী নিজেই বলেছে। শুভাঙ্গী চিৎকার করে ওঠে, না না, এ কী বলছেন আপনি, আমি তো। পরাগ তাকে থামিয়ে দিয়ে বলে, একটি মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, দেখুন তো আপনারা ওকে চেনেন কি না। তালুদার, ওকে নিয়ে আসো। সাধনা ঘরে ঢুকে ঘরের কোণে দাঁড়ায়। অরুণাভ বলে, ওকে জেঠুর নার্সিংয়ের জন্য রাখা হয়েছিল। দ্যাটস ট্রু। অর্থাৎ দুর্ঘটনার দিন ওকে তাড়িয়ে দেওয়া হয়, অথচ বাড়ির কেউ সেটা আমাকে বলেনি। এই মেয়েটি সুচেতাকে খুব ভালোবাসত। মেয়েটি ছোট্ট একটা ঘটনা আমায় জানিয়েছে। ঘটনাটাও হয়তো অতটা গুরুত্ব দিত না যদি না ওকে ছাড়িয়ে দেওয়া হতো। দুর্ঘটনার দিন মেয়েটি ব্রেকফাস্ট বানাতে কিচেনে ঢোকে, সে সময় কাউকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে দেখে। এইটুকুতেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, আমিও করতে পারিনি। কিন্তু আজ সকালে একটা মিরাকাল হয়ে গেল। সুতে সরকারের কামিজের ঠিক গলার কাছে কফির টাট্টা দাগ ছিল। ডক্টর রাউতের অ্যাসিস্ট্যান্ট সেটুকু কেটে রেখেছিল। আজ সকালে সেই টুকরো রিপোর্ট এসেছে। টুকরোতে লেগে থাকা পানীয় পরীক্ষা করে জানা গেছে তাতে হাইড্রোজেন থ্যালিয়াম সালফেট রয়েছে। অর্থাৎ কফি আর লুচির আলুর দমের প্রবলেম সলভড। অর্থাৎ হঠাৎ অস্ফুট চিৎকার শোনা গেল। প্রদীপ সরকার বুকের বাঁদিকে হাত দিয়ে প্রচণ্ডভাবে ঘামছেন। আরতি ব্যস্ত হয়ে ডক্টর সেনকে ফোন করলেন। 8 ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলো। প্রদীপ সরকার ততক্ষণে জ্ঞান হারিয়েছেন। পরাগ ম্লান হেসে বলল, সো স্যাড। বিষ মাচানোর ঘটনায় উনি একমাত্র সাক্ষী ছিলেন। খুব সম্ভবত দুর্ঘটনার আগের দিন রাতে অরুণাভ আর শুভাঙ্গীর টেলিফোনের কথোপকথন প্রদীপ সরকার শুনে ফেলেছিলেন। সুচেতার বিয়ে বন্ধ করা এবং অরুণাভার প্রতি বহু বছর ধরে জমে থাকা রাগের জন্য তিনি কফিতে বিষ মিশিয়েছিলেন। কিন্তু কফি তো খেয়েছিল সুচেতা। এই গেমটা আবার অন্য কেউ খেলেছে, যাকে অদৃষ্ট ছাড়া কিছু বলা যায় না। অরুণাভর জন্য বানানো কফি সুচিতা খেয়ে ফেলল, যেটা ওর খাবার কথাই নয়। ও মাই গড! ইতিমধ্যে অ্যাম্বুলেন্স প্রদীপ সরকারকে নিয়ে চলে গেল। অরুণাভ বলল, সুন্দর গল্প শোনালেন মিস্টার দত্ত। সরি অরুণাভ, তোমার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। মাকে ঘৃণা করো না, তোমার জন্য ওনাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। গোটা জীবন মিথ্যা কলঙ্ক বয়ে বেড়ালেন শুধু তোমার কথা ভেবে। মিথ্যা কলঙ্ক? আপনি কী বলছেন মিস্টার দত্ত? তোমার মা যখন সুচেতাদের বাড়ি এসেছিল তখন 1 মাস হয়ে গেছে। একদিন রাতে জেল ভাঙা কয়েদি পঞ্চানন বিশ্বাস তার বউয়ের মনিবের বাড়িতে জোর করে ঢুকে পড়ে। ভয়ে জেল পালানো স্বামীকে আশ্রয় দেওয়ার কথা তিনি স্বীকার করতে পারেননি। ছেলে জন্মাবার পর পঞ্চানন বিশ্বাস সেই রাত্রের কথা সম্পূর্ণ অস্বীকার করে। আরও স্পষ্ট করে বলুন মিস্টার দত্ত, আমি আর নিতে পারছি না। আরতি দেবী আমার কাছে সব স্বীকার করেছেন। তোমার আর প্রদীপ সরকারের জিন স্যাম্পল পরীক্ষা করিয়েছি। তিনি তোমার বাবা নন, তোমার মেডিকেল ফাদার পঞ্চানন বিশ্বাস। তাহলে মা সেটা জেঠু জেঠিমাকে জানায়নি কেন? শিওর, পিতৃপরিচয় একমাত্র মা ছাড়া কেউ জানে না। স্বামীর কাছে প্রত্যাখ্যাত হয়ে তোমার মা দিশেহারা হয়ে গিয়েছিলেন। তোমার বাঁচানোর জন্য চুপ ছিলেন, না হলে ওই আশ্রয়টুকু হয়তো তার থাকতো না। কিন্তু দুঃখের বিষয়, প্রদীপবাবু হয়তো এত বড় সত্যিটা আর জেনে যেতে পারবেন না।